হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু সোশিওলজিক্যাল সানি, মাইসেলফ সানি দে। ওকে, তোমাদের যে এই ভিডিও লেকচার সিরিজ যেখানে তোমাদের সোশ্যাল কারেন্ট অ্যাফেয়ার্স পড়ানো হবে তার উদ্দেশ্য কিন্তু ইউপিএসসি এবং ডব্লিউবিসিএস দুটোই। কি করে দুটো তোমাদের বলে রাখি, তোমাদের ডব্লিউবিসিএস এর যে ল্যাঙ্গুয়েজ পেপারটা আছে যেখানে তোমাদের বেঙ্গলি বা ইংলিশ দুটো পেপারই দিতে হয়, বা যাদের অনেকের হিন্দি থাকে, সেখানে তোমাদের যে এসেগুলো আসে বা তোমাদের যে ওই প্রতিবেদনগুলো লিখতে হয় সেইখানে কিন্তু তোমরা দেখেছো যে সোশ্যাল যে কোনো একটা ঘটনা সেখান থেকেই তোমাদের সেগুলো লিখতে হয়। যেমন এইবারেই এসেছিল মেবি দূষণ নিয়ে কিছু, প্লাস্টিক নিয়ে কিছু। তাহলে সোশ্যাল কারেন্ট অ্যাফেয়ার্সটা যদি তোমাদের জানা থাকছে তাহলে তোমাদের ল্যাঙ্গুয়েজ পেপারে ডাব্লিউবিসিএস এ বেঙ্গলি এবং ইংলিশে যে ঘটনা নিয়েই লিখতে দিক না কেন সেটা যদি সামাজিক হয় তুমি তাহলে সেটা লিখতে পারছো। ওকে, তাছাড়া তোমার যদি অপশনালে সোশিওলজি থেকে থাকে তখন যেটা সুবিধা হচ্ছে, এইবারে যদি তুমি প্রশ্ন দেখে থাকো তাহলে দেখবে যে ভারতবর্ষের শিল্পায়ন, সেখানে কি কি বাধা আছে, এই ধরনের প্রশ্ন এসছে। উইমেন এম্পাওয়ারমেন্ট আরও কী করে ভালো হতে পারে বা সরকার থেকে গৃহীত কি কি ব্যবস্থাপনা আছে সেই ধরনের প্রশ্ন এসছে। তাহলে সোশিওলজিতে যদি তোমার অপশনাল হিসাবে থাকে ডাব্লিউবিসিএস এ তাহলেও কিন্তু তোমার সেখানে বিশেষ সুবিধা হচ্ছে। ওকে, এটা গেল হচ্ছে আমাদের ডাব্লিউবিসিএস এর সুবিধা। ইউপিএসসিতে যদি আসি, অলরেডি তোমাদের সাথে আমি আগেও ডিসকাস করেছি, সেখানে যে এসএ পেপারটা থাকছে সেই এসএ পেপারে কিন্তু একটা প্রশ্ন সোশিওলজি থেকে আসেই। ওকে, মানে সোশ্যাল অ্যাসপেক্ট তার থাকে, দুই ধরনের প্রশ্ন আসে, একটা হচ্ছে ফিলোসফিক্যাল, একটা সোশ্যাল। তাহলে তোমার যদি সোশ্যাল কারেন্ট অ্যাফেয়ার্সটা রেডি থাকে তাহলে কিন্তু তুমি সেই প্রশ্নটার উত্তর দিতে পারছো। তাছাড়া যদি আমরা জিএস পেপারে আসি, জিএস 1-এ আমরা দেখেছি সোসাইটি বলে যে পোর্শনটা আছে সেটা কিন্তু সোসাইটি থেকেই প্রশ্ন আসে, ডাইনামিক পোর্শন। তাছাড়া আমরা দেখেছি সোশ্যাল জাস্টিস বলে যে পার্টটা রয়েছে, তাছাড়া সোশ্যাল এথিক্স বা হচ্ছে আমরা যদি সোশিওলজি অপশনাল হিসাবেও ধরি তাহলে সেকেন্ড পেপারের যে টোটাল ডাইনামিক পার্টটা, এত বড় একটা ইউপিএসসি পার্ট কভার করার জন্য কিন্তু ডাইনামিক পোর্শনগুলো সোশ্যাল কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে জানতেই হবে। তাহলে আমাদের যে এই ভিডিও লেকচার সিরিজ তার উদ্দেশ্য কিন্তু দুটোই, ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস। তোমরা দেখতেই পাচ্ছ টার্গেট ইউপিএসসি অ্যান্ড ডাব্লিউবিসিএস 2024, অর্থাৎ ইউপিএসসি যে বা যারা দিতে যাচ্ছ, যেখানে কিনা তোমাদের ওই মেতে 24 বা 26 মেতে তোমাদের প্রিলিমস রয়েছে, তাহলে তোমরা যদি এই পুরো লেকচার সিরিজটা দেখে যাও তাহলে পুরোটাই তোমরা কমপ্লিট করে আসতে পারবে। কারণ এই লেকচার সিরিজের মাধ্যমে আমরা ওই 2022-এর নভেম্বর থেকে 2024 যখন তুমি দিতে যাচ্ছ, সেটা তুমি সোশিওলজি ডাব্লিউবিসিএস এ দিতে চাও বা সোশিওলজি ইউপিএসসি অপশনালে দিতে চাও, যেখানেই তুমি দিতে যাও না কেন তোমার কিন্তু সোশ্যাল কারেন্ট অ্যাফেয়ার্সটা সম্পূর্ণটা জানা থাকবে। এটাই হচ্ছে এটার মূল উদ্দেশ্য। ওকে, তাহলে চলো শুরু করা যাক ক্লাস। আজকে আমরা আলোচনা করব ফেব্রুয়ারির 3rd কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, কি আছে? মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, MoH&FW, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। নামটা তোমরা দেখে রাখো, তার কারণ বারবারেই কিন্তু আমাদের এই নামটা মানে আমাদের সামনে আসবেই। ওকে, মডিফাইড ন্যাশনাল অর্গ্যান ট্রান্সপ্লান্টেশন গাইডলাইন্স মানে কি? যে আমরা তাহলে এটুকু ফার্স্টে বুঝতে পারবো, মানে প্রথমেই যখন আমরা কোনো কারেন্ট অ্যাফেয়ার্স পাবো আমাদের ফার্স্টে এটুকু বুঝে নিতে হবে যে এটা কি রিলেটেড আছে। তাহলে ধরো সিম্পলি এটা হেলথ অ্যান্ড মেডিসিন রিলেটেড। ওকে, তাহলে এটা যদি হয় ফেব্রুয়ারির হেলথ অ্যান্ড মেডিসিন রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, আমরা কি তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে কোনো রকম কোনো হেলথ অ্যান্ড মেডিকেল রিলেটেড গাইডলাইন মানে এরকম কারেন্ট অ্যাফেয়ার্স পেয়েছি? চলো দেখে নিই। যদি একদম সিম্পলি আমি চ্যানেলে চলে আসছি, চ্যানেলে এসে দেখো ভিডিওসে যাচ্ছি, ঠিক আছে? এখানে কিন্তু আমরা বলতে পারি যে যদি নিচ থেকে উপরে উঠি, ন্যাশনাল সুইসাইড প্রিভেনশন স্ট্র্যাটেজি, কিছুটা এরকম আমরা বলতে পারি মেডিকেল রিলেটেড বা প্যারামেডিকেল রিলেটেড, যে যেখানে কিনা ওই ন্যাশনাল সুইসাইড প্রিভেনশনের কিছু স্ট্র্যাটেজি জিজ্ঞাসা করা হচ্ছে, চাওয়া হচ্ছে বা বানানোর চেষ্টা করা হচ্ছে, কারণ আমাদের এটার রিস্ক ফ্যাক্টর যথেষ্ট বেশি আছে। ওকে, আর কি চলো দেখা যাক। MMR রিলেটেড যে নিউজটা ছিল ডিসেম্বরের, সেটাও কিন্তু এই হেলথ রিলেটেড ছিল। আচ্ছা, এনসিপি এমপি রেইজেস কনসার্ন, ওকে, এটাও কিন্তু আমাদের ওই হেলথ রিলেটেড ছিল। তাছাড়া গ্লোবাল রিপোর্ট অন হেলথ ইকুইটি ডিসেম্বরের, এটাও কিন্তু আমাদের হেলথ রিলেটেড ছিল। তাহলে বুঝতে পারছো যে যখন আমরা একটা কোনো কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো কিভাবে পড়ছি, তাহলে এইখানেও কিন্তু আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সটা এই রিলেটেড, যেখানে কিনা ওই মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার একটা ন্যাশনাল অর্গান ট্রান্সপ্লান্টেশনের গাইডলাইন মডিফাইড করেছে। ওকে, এবার বিষয়টা হলো যে কেন কোনো মিনিস্ট্রি হঠাৎ করে ন্যাশনাল অর্গান ট্রান্সপ্লান্টেশনের গাইডলাইন সে মডিফাই করবে? তার মানে এখানে কিছু না কিছু সমস্যা আছে, বা যেইভাবে চলছিল সেটা থেকে আরেকটু কিছু বেটারমেন্ট এরা চাইছে। যে কারণেই হোক না কেন, তার মানে আগের ব্যাপারটা অতটা ঠিকঠাক চলছিল না বা কোনো সমস্যা ছিল বা সমস্যা আছে, সেই কারণে এখন তারা বদলাতে চায়। ঠিক, MoH&FW is working on one nation one organ allocation policy in consultation with states। এই নামটা অবশ্যই মনে রাখবে, এটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যদি ন্যাশনাল অর্গান ট্রান্সপ্লান্টেশন গাইডলাইন বের করে থাকে
এবং সেখানে স্পষ্টভাবে বলে থাকে যে ওয়ান নেশন ওয়ান অর্গান অ্যালোকেশন, তাহলে এই নামটা আমাদের মনে রাখতেই হবে। পলিসি ইন কনসালটেশনস উইথ স্টেটস টু কাম আপ উইথ অপারেশনাল গাইডলাইন্স অ্যান্ড আদার চেঞ্জেস ইন অর্গান ডোনেশন। তাহলে কিছু কিছু তারা গাইডলাইনে চেঞ্জ আনছে, সেটা স্টেট ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ, প্রত্যেকটা যে মেডিকেল ইনস্টিটিউট আছে সব জায়গাতেই কিছু না কিছু গাইডলাইনে চেঞ্জ আসবে, সেই রিলেটেড এটা ইস্যু। ওকে, প্রেজেন্ট স্টেটাস, থার্ড লার্জেস্ট কান্ট্রি ইন টার্মস অফ দ্য নাম্বার অফ ট্রান্সপ্ল্যান্ট। তাহলে ভারতবর্ষ দেখতে পাচ্ছ থার্ড লার্জেস্ট কান্ট্রি, যেখানে কিনা এত ট্রান্সপ্ল্যান্ট হয়। 17.8% অফ দ্য অল ট্রান্সপ্ল্যান্ট অর্গানস ফ্রম ডিসিজ ডোনার্স। তাহলে 17.8% আছে কাদের থেকে? যারা ডিসিজ ডোনার তাদের থেকে। এবং 1.5 থেকে 2 লাখ পিপল নিড আ কিডনি ট্রান্সপ্ল্যান্ট ইচ ইয়ার। প্রতি বছর আমাদের 1.5 থেকে 2 লাখ মানুষের কিডনির প্রয়োজন হয়। এবার এই ক্ষেত্রে আমরা বলে রাখি, এত অবধি আমরা যেটা দেখেছি বা যা দেখেছি, আমরা যদি এই ট্রান্সপ্ল্যান্ট রিলেটেড কোনো নিউজ নাও জানি, কিন্তু একটা বিষয় কিন্তু প্রায় আমাদের সামনে আসে, যে এমন একটা গ্রাম, যে গ্রামটা হচ্ছে কিডনি গ্রাম নামে পরিচিত। কি বিষয় না, ওখানে সবাই কেউ না কেউ নিজের কিডনি বিক্রি করেছে এবং এমন দামে বিক্রি করেছে যেটা শুনে মনে হবে বা এই টাকার জন্য কিডনি বিক্রি করে দিল, এটা কি এমন টাকা, কিন্তু তাদের জন্য হয়তো সেই কিডনিটা অনেক। তাহলে বুঝতেই পারছো যে ভারতবর্ষে কিন্তু একটা এই কিডনি রিলেটেড যে চক্র, কিডনি পাচার চক্র যাই বলো না কেন, এটা কিন্তু চলে। আমি তোমাদেরকে একটা খুব সরল এক্সাম্পল দিচ্ছি। ধরো রান বলে একটা সিনেমা বেরিয়েছিল, ঠিক আছে, রান। সেখানে অভিষেক বচ্চনের একটি সিনেমা ছিল, সেখানে দেখায় যে একটি ভদ্রলোক মানে রোগা মতো ছিল, আমি এখনই তার নামটা ভুলে যাচ্ছি, যে তাকে তুলে নিয়ে যায়, তার কিডনিটা নিয়ে নেওয়া হয়। এবং এইটা আমরা যথেষ্ট মানে হাসির বা জোকের একটা আবহে দেখি, যে ভদ্রলোকের কিডনি চুরি করে নিয়ে নিয়েছে, যে আরে কিডনি নিকাল লিয়া রে, যে কিডনি নিয়ে নিয়েছে, তাকে এবার মানে কোনো মতে সেই তাদের থেকে পালিয়ে আসতে পেরেছে। তো আমরা হয়তো কোনো একটা ভদ্রলোকের কিডনিটা নিয়ে নিয়েছে, সেটাকে একটা মজার আবহে দেখছি, কিন্তু বিষয়টা কিন্তু এতটা সহজ নয়। এক তো এই রকমও হয় যে মানুষকে এক বলে তার কিডনিটা নিয়ে নিচ্ছে, আবার এমনও হয় যে সেই মানুষটা টাকার অভাবে কিডনিটা বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে। তার মানে একটা পাচার চক্র ভারতবর্ষের ক্ষেত্রে রয়েছে। যেই সমস্যার কথা আমি তোমাদের বলেছিলাম সারোগেসির ক্ষেত্রে, যে সারোগেসিটায় যখন কোনো রকম কোনো আইন বা নিয়ম ছিল না, তখন যা ইচ্ছে তাই হয়েছে সারোগেসিটা নিয়ে। ওকে, বাট পরবর্তী ক্ষেত্রে স্টেট লেভেল থেকে এটা একটা মানে বাধ্যবাধকতা করা তৈরি করলো, যে না বাইরের কেউ দিতে পারবে কি পারবে না, টার্মস অ্যান্ড কন্ডিশন, গাইডলাইন এত কিছু দিল। তো এক্ষেত্রেও বুঝতে পারছো যে তাহলে অনেক নিয়ম বহির্ভূত কাজবাজ হয়েছিল, সেই কারণেই কিন্তু তারা এটা করতে বাধ্য হয়েছে। আমি তাহলে এখন বললাম সম্পূর্ণ এমন কিছু কথা, যে কথাগুলো আমাদের কানে অবশ্যই এসেছে, সেটা নিয়েই আলোচনা করলাম। কি চেঞ্জেস ইন গাইডলাইন্স, কোথায় কোথায় চেঞ্জ এসছে? আপার লিমিট চেঞ্জড, removed age cap of 65 years for receiving an organ from a dead donor। তাহলে তোমার বয়স যদি 65 হতো এতদিন, তাহলে তুমি কোনো রকম কোনো অর্গান পেতে পারবে না, 65 যদি বেশি হয়। বাট বলছে না, সেটা তুলে নেওয়া হয়েছে। হাউএভার প্রেফারেন্স উইল স্টিল বি গিভেন টু ইয়াঙ্গার রেসিপিয়েন্টস। তা 65 বেশি হলেও তুমি কোনো অর্গান পেতে পারো, কিন্তু মেন প্রেফারেন্স কার প্রতি থাকবে? যে ইয়াং হবে। তার মানে একজন 30 বছর ভদ্রলোকের কিডনি চাই, একজন 65 বছরের ভদ্রলোকের কিডনি চাই, দুজনই অ্যাপ্লাই করে রেখেছে, 30টার কিন্তু প্রেফারেন্স আগে আসবে। ওকে, রিমুভ ডোমিসাইল রিকোয়ারমেন্ট। নাও নিডি পেশেন্ট ক্যান রেজিস্টার টু রিসিভ অ্যান অর্গান ইন এনি স্টেট and will be able to get the surgery done there। তাহলে তুমি যেই স্টেটে বিলং করছো শুধুমাত্র সেখান থেকেই অ্যাপ্লাই করতে পারবে, সেখান থেকেই পেতে পারবে, এটা সরিয়ে নেওয়া হয়েছে। তুমি যে কোনো স্টেটেই বসবাস করো না কেন, তুমি কিন্তু অন্য স্টেট থেকে এই সুবিধাটা পেতে পারছো। Earlier, some states either registered only recipients from their state or accorded priority to them while allocating organs। হ্যাঁ, এটা তো বোঝাই যাচ্ছে যে আগে এই নিয়মটা ছিল না, আগে যে স্টেট থেকে বিলং করতো শুধু সেই পেতো, বাট এখন আর সেই জিনিসটা নেই। এখন তুমি যে স্টেটেই থাকো না কেন, অন্য স্টেটে অ্যাপ্লাইটা তুমি করে রাখতে পারবে। ওকে, no registration fee. States have been asked not to charge recipients for registration on waiting list for organ। তো তুমি যদি এমন কোনো মানে রিসিপিয়েন্ট হও যে কিনা ওই ওয়েটিং লিস্টে আছো, তোমাকে কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। বেনিফিট অফ চেঞ্জেস, ইজ প্রসেস অফ অর্গান ট্রান্সপ্লান্টেশন অ্যান্ড ডোনেশন অ্যাক্রস কান্ট্রি। তাহলে পুরো ভারত জুড়ে তুমি এই সুবিধাটা লাভ করতে পারছো। সেভারেল এন্ড স্টেজ পেশেন্টস সাফারিং ফ্রম অর্গান রিলেটেড ডিজিজেস ক্যান মেক ইট টু ওয়েট লিস্ট। এমনও কিছু পেশেন্ট থাকে, তারা তাদের জীবনের বা যেই রোগটা তার রয়েছে তার একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছে, তারাও কিন্তু সেই অর্গান রিলেটেড যে ডিজিজগুলো রয়েছে তার ওয়েট লিস্টে নিজেদের নাম লেখাতে পারবে। ট্রান্সপ্লান্টেশন ইজ অ্যাক্ট অফ সার্জিক্যাল রিমুভাল অফ অ্যান অর্গান ফ্রম ওয়ান পার্সন অ্যান্ড প্লেসিং ইট ইন্টু অ্যানাদার পার্সন। ইন্ডিয়া কন্ডাক্টস থার্ড হাইয়েস্ট নাম্বার অফ ট্রান্সপ্লান্টস ইন ওয়ার্ল্ড। নাম্বার অফ অর্গান ট্রান্সপ্লান্টস উইথ অর্গানস ফ্রম বোথ ডিসিজ অ্যান্ড লিভিং ডোনার্স ইনক্রিজড ইন 2022। ওকে, তাহলে এটুকু বুঝতে পারলাম যে এই যে চেঞ্জটা হচ্ছে তার ফলে অনেক সুবিধা
সুবিধা হবে, স্বচ্ছতা আসবে, এক স্টেটের মানুষ আরেক স্টেটের থেকেও সেই সুবিধাটা পেতে পারবে, ওয়েটিং লিস্টে নাম থাকবে, ইয়াং যারা তারা হচ্ছে বিশেষ সুবিধা পাচ্ছে, প্রায়োরিটি পাবে, 65-র ওপরেও কেউ নাম লেখাতে পারবে, ওয়েটিং লিস্টে থাকতে পারবে, যারা কিনা তাদের রোগের একদম শেষ সীমানায় রয়েছে তারাও ওয়েটিং লিস্টে থাকতে পারবে এবং কোথাও না কোথাও তারা প্রায়োরিটিটা বেশি পাবে। তাহলে এটুকু বুঝতে পারছি যে যাই হয়েছে ভালোর জন্য হয়েছে। ওকে, আরেকটু এগোনো যাক। নিড অফ ওয়ান নেশন ওয়ান পলিসি ফর অর্গান ডোনেশন অ্যান্ড ট্রান্সপ্লান্টেশন ইন ইন্ডিয়া, এটার আসলে প্রয়োজনীয়তাটা কি? যদি এবার আমরা প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করি, অর্গান রিসিপিয়েন্ট লিস্ট উইল বি স্ট্রিমলাইন। তুমি স্পষ্ট দেখতে পারবে যে অর্গান রিসিপিয়েন্ট লিস্ট কি আছে, মানে ওয়েটিং লিস্টে কাদের কাদের নাম আছে, তাদের বয়স কত, তাদের ডিটেলিং কি। তাহলে কি হবে যে যদি কোনো রকম কোনো অস্বচ্ছতা থেকে থাকে সেটা কিন্তু তাহলে সেখানেই আটকানো যাবে, ধরা যাবে। ইমপ্রুভ দ্য অর্গান ডোনেশন অ্যাকসেপ্টেন্স রেট, তাহলে এই যে দেওয়া নেওয়ার যে বিষয়টা সেটা আরও বেশি স্বচ্ছ করা যাবে। ধরো তুমি এমন একটা প্রসেস, সেই প্রসেসে তুমি ঢুকতে চাইবে না, কেন জানো তো, যে খুব জটিল। তো সেক্ষেত্রে প্রসেসটা যদি ইজি করা যায়, আমার তো মনে হয় সেটা যদি আরও বেশি, মানে এই যে স্পষ্টভাবে কোনো একটা ওয়েবসাইট, সেখানে ঢুকলেই আমি আমি আইদার অ্যাপ্লাই করছি কোনো একটা অর্গানের জন্য পেশেন্টের নাম ঠিকানা দিয়ে, অথবা আমি দিতে চাই নিজের অর্গান, যেটাই হোক না কেন, যদি আমরা চোখের সামনে স্পষ্ট ওয়েবসাইট বা এই ধরনের জায়গায় দেখতে পারি বিষয়গুলো, কিন্তু তাহলে অনেক বেশি স্বচ্ছ হয়ে যায় এবং মানুষের ইচ্ছাটাও বাড়ে, যে দিতে চায় এবং যে নিতে চায় দুজনেরই। গ্রোয়িং জেরিয়াট্রিক পপুলেশন, জেরিয়াট্রিক পপুলেশন বলতে বোঝায় বৃদ্ধ মানুষদের কথা। তার মানে আমাদের দেশে বৃদ্ধ মানুষদের সংখ্যা তো বাড়ছে, বরং আমরা এই ওল্ড এজ রিলেটেড যে একটা ইস্যু সেটা কিন্তু আগেও পেয়েছিলাম, লিভিং নো ওয়ান বিহাইন্ড ইন অ্যান এজিং ওয়ার্ল্ড, এরকম একটা কিন্তু আমরা বিষয় পেয়েছিলাম, যেখানে কিন্তু দেখছি আমরা ওল্ড এজদের সংখ্যা বাড়ছে। তো এই যেখানে জেরিয়াট্রিক পপুলেশনদের সংখ্যা বাড়ছে সেখানেও কিন্তু এটা খুব হেল্পফুল হবে, কারণ তাদের নানা রকম হেলথ ইস্যু দেখা যাবেই। ইমপ্রুভ অ্যাভেলেবিলিটি অ্যান্ড অ্যাফোর্ডেবিলিটি, এবং তার সাথে এই অ্যাফোর্ডেবিলিটি আর অ্যাভেলেবিলিটি দুটোই বাড়বে। তাহলে কেন আমাদের ওই ওয়ান নেশন ওয়ান পলিসি চাই অফ অর্গান ডোনেশন, এইগুলো হচ্ছে তার মূল কারণ। ওকে, তাহলে চলো আরেকটু ডিটেলে যাওয়া যাক। ল অ্যান্ড রেগুলেশন। The Transplantation of Human Organs Act 1994 regulates the removal and storage of human organs as well as the transplantation of organs for therapeutic purposes and to prevent the illicit trade of human organs, accepted brain death as form of death and made the sale of organs a punishable offense। তাহলে এর আগেও যেন কোনো রকম পাচার চক্র না হয় সেই চেষ্টা করা হয়েছিল, এবং শুধুমাত্র যদি ব্রেন ডেথ হয় তবেই সেটাকে মৃত বলে ঘোষণা করে তার থেকে কোনো রকম অর্গান মানে অ্যাকসেপ্ট করা হতো। Establishes the National Organ and Tissue Transplant Organization NOTO and State Organ and Tissue Transplant Organization। তাহলে দেখতেই পাচ্ছি যে ন্যাশনাল লেভেলেও এবং স্টেট লেভেলেও এই অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশন কিন্তু অলরেডি আছে। তাহলে এতে হয় কি যে আমরা যখন কোঅর্ডিনেশনের প্রশ্নে আসি সেটা অনেক সুবিধা হয় যে ন্যাশনাল লেভেলেও একটা অর্গানাইজেশন আছে, স্টেট লেভেলেও অর্গানাইজেশন। Transplantation of Human Organs Amendment Act 2011 and the rules were notified in 2014। তাহলে 11 অ্যাক্টে এবং 2014তে যে নতুন নতুন নিয়মগুলো আসলো কি কি, ন্যাশনাল নেটওয়ার্ক ফর কোঅর্ডিনেশন, এক্ষুনি যে কোঅর্ডিনেশনের কথা বলছিলাম। ওয়াইডেন্স দ্য ডোনার পুল, তাহলে ডোনার পুলটাকে তো বাড়াতে হবে, ডোনার পুল যদি না বাড়াই তাহলে যাদের দরকার সেগুলো মিটবে কি করে। ডোনার পুল বাই ইনক্লুডিং গ্র্যান্ড প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ড চিলড্রেন, সবাইকে একত্রিত করতে হবে, সেখানে যেমন দাদুরা থাকবে সেখানে নাতিরাও থাকবে। ওকে, অ্যাপয়েন্টমেন্ট অফ ট্রান্সপ্ল্যান্ট কোঅর্ডিনেটর ইন এভরি রেজিস্টার্ড হসপিটাল, তো যতগুলো রেজিস্টার্ড হসপিটাল আছে সেখানে অ্যাপয়েন্টমেন্ট অফ ট্রান্সপ্ল্যান্ট কোঅর্ডিনেটর, এমন কিছু কোঅর্ডিনেটরদের অ্যাপয়েন্ট করা হবে যারা কিন্তু এই ট্রান্সপ্ল্যান্টের সাথেই যুক্ত হবে। তাহলে কোঅর্ডিনেটর মানে কোঅর্ডিনেশনের জন্য তো কোঅর্ডিনেটর লাগবেই, এটা খুবই স্বাভাবিক, তো তাদেরকেও কিছু নিযুক্তি হবে। রেগুলেশন অফ দ্য হসপিটালস, তাহলে যে হাসপাতাল যেগুলো রয়েছে সেগুলোর রেগুলেশন, যে কিভাবে পুরো প্রসেসটা পরিচালিত হবে সেই অনুযায়ী নিয়ম। এইভাবে যদি আমরা পুরো জিনিসটাকে কন্ডাক্ট করতে পারি তবে কিন্তু জিনিসটা গিয়ে ফ্রুটফুল হবে। এর সাথে কিছু এথিক্যাল ইস্যু থেকেই যায়। এথিক্যাল ইস্যুস ইনভলভড ইন অর্গান ট্রান্সপ্লান্টেশন। জাস্টিস ভার্সেস বেনিফিট ইন অ্যালোকেশন, ডিউ টু শর্টেজ অফ ডোনার্স দ্য কোয়েশ্চন অফ হু শুড গেট দ্য অর্গানস, মানে সবার ফার্স্টে যে প্রশ্নটা আসছে কে পাবে, যার বয়স কম সে, যার টাকা বেশি সে, কে পাবেটা কে, দ্য ওয়ান হু ইজ দ্য সিকেস্ট অর দ্য ওয়ান হু ইজ ওয়েটিং ফর লং, তাহলে যে সবচেয়ে বেশি অসুস্থ সে পাবে নাকি যে সবচেয়ে বেশি সময় ধরে অপেক্ষা করছে সে পাবে, অর দ্য ওয়ান হু ক্যান গেট বেনিফিটেড দ্য মোস্ট অর টু দ্য রিচেস্ট পার্সন ইন কিউই, যার সবচেয়ে বেশি লাভ হবে নাকি যে সবচেয়ে বেশি ধনী। এটা কিন্তু একটা এথিক্যাল কোশ্চেন। তাহলে তোমাদের ইউপিএসসিতে যাদের এথিক্সের যে পেপারটা রয়েছে সেখানেও কিন্তু তোমাদের এই জিনিসটা থাকবেই, মানে মেডিকেল প্র্যাকটিশনারদের তো এথিক্যাল ইস্যু থাকেই, তার মধ্যে এটা কিন্তু এই মানে আমি কাকে এই জিনিসটা অ্যালাউ করব এই বিষয়টা কিন্তু খুব সমস্যার একটা জায়গা, এটা একটা এথিক্সের প্রশ্ন তুলে দেয়। ইন্ডিভিজুয়াল বিলিফ সিস্টেম, দ্য ট্রিটমেন্ট অফ বডি অ্যান্ড ইটস পার্ট আফটার ডেথ হ্যাজ গ্রেট সিগনিফিকেন্ট ফর অ্যান ইন্ডিভিজুয়াল।
ফর রিলিজিয়াস, স্পিরিচুয়াল, কালচারাল অ্যান্ড সোশ্যাল রিজনস। দেখো ব্যাপারটা তো এমনি না যে একটা মৃতদেহ ছিল, সে মারা গেছে, ব্যাস আমার আর কি এই এবার রেখে জলে ভাসিয়ে দাও কি আগুনে পুড়িয়ে দাও কি যায় আছে। মৃতদের পরিবারদের কিন্তু জন্য কিন্তু এর ধর্মীয়, আধ্যাত্মিক, সাংস্কৃতিক, সামাজিক অনেক গুণ থাকে, মানে তারা অনেক ভ্যালু অ্যাড করে এই বডিটায়। তো সেক্ষেত্রেও কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে এই যে এবার এই মৃতদেহটাকে নিয়ে চলে যাবে, কাটাছেঁড়া হবে, সেখানেও তো একটা এথিক্যালিটির প্রশ্ন চলে যায়। তার কারণ এই বডিটার সাথে তাদের অনেক ভালোবাসা, অনেক বছরের মানে তাদের সুখ দুঃখ, তার স্মৃতি জড়িয়েছিল। ওকে, মনিটাইজিং বডি পার্টস, সেলিং অ্যান অর্গ্যান ফর দ্য নিড অফ মানি রেইজেস কোশ্চেন অফ এথিক্স। যেটার ঘটনা আমি তোমাদের বলছিলাম যে কিডনি বিক্রি করে দিচ্ছে টাকার জন্য, যে বিক্রি করা যায় না, কিন্তু এমন দেখায় যে না এ আমার আত্মীয় দেখিয়ে, ভারতবর্ষ মানে বুঝতেই পারছো যে আত্মীয় দেখিয়ে কাগজপত্র এদিক ওদিক করে তারা কিন্তু এটা করছে, এবং পোর সেকশনস অফ পিপল যারা রয়েছে তারা রীতিমতো এটা দ্বারা এক্সপ্লয়েট হচ্ছে। কারণ এমন টাকা দেওয়া হয় যে তাদের সেই টাকা কিছুদিনেই ফুরিয়ে যায়, কারণ হয়তো তাদের সেই টাকাতে কিছু হওয়ারই না, কিন্তু তাদের কাছে সেই টাকাটাই অনেক বলে তখন সেই মুহূর্তে মনে হয়। এমনও দেখা গেছে যে মেয়ের বিয়ে দেবে, এমনও দেখা গেছে বাড়ির কারোর অসুস্থতা আছে, সেই কারণে তারা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে দিচ্ছে এই বলে যে আমি তার পরিবারের লোক বলে সেখানে যাচ্ছে, কিডনি দিচ্ছে, যে ডাক্তার সেও জানে যে এর পরিবারের না এ কিনছে, সবাই জানে, মানে সবাই জানে, তা সত্ত্বেও কাগজপত্র বের করে এদিক ওদিক করে আইনের চোখে ফাঁকি দিয়ে এগুলো কিন্তু হচ্ছে। এগুলো কিন্তু ক্রিটিক্যাল এথিক্যাল কোশ্চেন রেজ করে। ওকে, কোর্শন অ্যান্ড নন ইনফর্মড ডোনেশন, স্ক্যান্ডেলস অফ ট্রাফিকিং অফ অর্গ্যানস, পাচারের কথা যেটা বলছিলাম, রেজেস ইস্যুস রিগার্ডিং ইনফর্ম কনসেন্ট অফ দ্য ডোনার। তাহলে আমি কোনো কনসেন্ট দিইনি, আমি বলিনি আমার কিডনি নিয়ে নাও, আমার কিডনি বের করে নিয়ে নিয়েছে। Potential risk of donation. At times, donors are unaware of the potential risk and after effects they may undergo. যে দিচ্ছি ঠিক আছে, কিন্তু এরপরে আমার সাথে কী কী হতে পারে সেটা অনেক সময় হয়তো ডাক্তার তাকে বললোই না, সে জানে হ্যাঁ দেবো, টাকা পেয়ে যাবো, কাজ শেষ। নন ইউনিভার্সালিটি, দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড ইউজ অফ টেকনোলজি রিলেটেড টু অর্গ্যান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট ইজ কোয়াইট এক্সপেন্সিভ অ্যান্ড বিয়ন্ড দ্য মিনস অফ মেনি পিপল। যাদের টাকা আছে তারাই কিনতে পারে, অ্যাফোর্ড করতে পারে, সেই ট্রিটমেন্টটা শুধুমাত্র তাদের জন্যই হচ্ছে। এটা কিন্তু তার মানে ইউনিভার্সাল না যে তাহলে একজন খুব অসুস্থ, তার কিডনি চাই, সে পাবে না, কেন? তার টাকা নেই অপারেশন করার, তার টাকা নেই সে কিডনি জোগাড় করার বা কাউ থেকে কিনে নেওয়ার, যার টাকা আছে সে পেয়ে যাচ্ছে। ওকে, এটা গেল হচ্ছে আমাদের একটা পোর্শন। লাস্ট আমাদের যে পোর্শনটা থেকে যাচ্ছে, ন্যাশনাল অর্গান ট্রান্সপ্ল্যান্ট প্রোগ্রাম পিরিয়ড 2021-22 টু 25-26। এখানে আমরা কি কি তাহলে দেখব যে কি নতুন আসতে চলেছে। টু প্রমোট ডিসিজড অর্গান অ্যান্ড টিস্যু ডোনেশন ইনক্লুডিং প্লেজিং ফর দ্য সেম। তাহলে যে বা যারা মৃত তাদের অর্গ্যানটাকে যদি আমরা পাওয়ার চেষ্টা করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য ভীষণ লাভবান হবে এটা, ঠিক আছে। টু ট্রেন রিকোয়ার্ড ম্যান পাওয়ার ফর অর্গ্যান অ্যান্ড টিস্যু ডোনেশন, অনেক মানুষজনকে ট্রেন করতে হবে, তার কারণ জিনিসটাকে যদি আমি এখন বড় করতে চাই, ঠিক আছে, আমি ডোনেট করাচ্ছি, রিট্রিভাল করাচ্ছি, ট্রান্সপ্ল্যান্ট করাচ্ছি, ডোনারদেরকে রাজি করাচ্ছি, বা হচ্ছে যারা রিসিভার তাদেরকে আমি পুরো কোঅর্ডিনেট করছি, তার জন্য আমাদের ট্রেন্ড মানুষজন চাই। To establish and operationalize digital national organ and tissue donation and transplant registry, একটা কি এস্টাবলিশ করছি আমরা ডিজিটাল একটা ফোরাম ওপেন করছি, যেই ফোরামে এই পুরো বিষয়টা হচ্ছে, যেটার কথা আমি তোমায় বলছিলাম যে ডিজিটাল ওয়েতে আমি সবকিছু দেখতে পাচ্ছি কি হচ্ছে কি না হচ্ছে। ওকে, to establish new and strengthen the existing organ and tissue retrieval and transplant infrastructure facilities, especially in public sector hospitals, institutions. To establish new and strengthen the existing organ and tissue retrieval and transplant infrastructure. ওই যে বললাম যে ন্যাশনাল লেভেলে এবং স্টেট লেভেলে অলরেডি অর্গানাইজেশন আছে, এরকম যদি সম্ভব হয় নতুন আরও কিছু খোলা ইনস্টিটিউট এবং এগুলোকে আরও বেশি স্ট্রেনথেন করা। To organize an efficient mechanism for organ and tissue procurement, retrieval, especially from deceased donors and their distribution for transplantation. এই পুরো ব্যবস্থাপনার জন্য একটা এফিশিয়েন্ট মেকানিজম তৈরি করা, তাহলে এইগুলোর কিন্তু আমরা আশা করতেই পারি। তাহলে আমরা বলতেই পারি এক কথায় স্বচ্ছতা আনা, পুরো বিষয়টা যাতে ডিজিটালি হয় সেটা দেখা, কোঅর্ডিনেশন বাড়ানো, লোকজনকে ট্রেন করা, পুরো বিষয়টাকে একটা নির্দিষ্ট ফোরামের আন্ডারে নিয়ে আসা, যাতে যে কেউ দেখতে পারবে যে তার আগে কতজন ওয়েটিং লিস্টে আছে, ঠিক যেরকম আমরা ট্রেনে বাসে সব কিছুতে দেখতে পারি কিছু বুকিং করার সময়। এত কিছু যদি আমরা করতে পারি তাহলে এই মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে যে মানে মডিফিকেশনটা আনা হচ্ছে রিলেটেড টু ন্যাশনাল অর্গান ট্রান্সপ্লান্টেশন, সেটার গাইডলাইনগুলো সত্যিই ফ্রুটফুল হবে। ওকে, তাহলে আজকের জন্য ছিল এতটাই। ফেব্রুয়ারি 3rd কারেন্ট অ্যাফেয়ার্স, দেখা হচ্ছে পরের দিন ফেব্রুয়ারি 4th কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে।